আমরা এখানে এডিট করে যাব, আমরা কোডের ভিতরে ঢুকে কাজগুলো করি, ঠিক আছে? এটা বেস্ট হয় আমাদের জন্য, আপাতত বেস্ট হয়। পরে না হয় আমি ওই সেটআপগুলো নিয়ে কাজ করব যখন আমি ল্যান্ডিং পেজ বানাবো। তো এখানে দেখবেন লেআউটের যে ব্যাপারটা, এইটা একটু স্ট্রাকচার আপনাকে ক্লিয়ার হতে হবে। আমরা রিসেন্টলি কিন্তু এই জিনিসটা পাবো, সেটা হচ্ছে ব্লকস। এটা কিন্তু আগে ছিল না, তো এটা নতুন আসছে এবং এখানে কোনো ব্লকস নাই। ইনিশিয়ালি কোনো ব্লকস তারা দেয় না, তারা দিয়ে রাখছে কারো যদি ডেভেলপমেন্টে লাগে ইউজ করতে পারে, না হলে নাই। আর লেআউট হচ্ছে, এখানে দেখবো অনেকগুলো লেআউট আছে। আপনি যখনই কোনো পেজ বিল্ডার ইউজ করেন, জেম পেজ হোক, পেজ ফ্লাই হোক, শোগান হোক, হ্যাঁ, তখন কিন্তু এই জিনিসগুলো আসে। তারা কিন্তু এই লেআউটগুলো তৈরি করে, কারণ তাদের এটা কন্ট্রোল করতে হয়। যেমন অনেক সময় পেজ বিল্ডার যখন আমরা জেম পেজ ইউজ করি, পেজ ফ্লাই ইউজ করি, আমরা কিন্তু হিডার ফুটার দেই না, কিন্তু আমরা দেই না, অ্যাভয়েড করি। তখন কিন্তু এইটা ওই যে হিডার ফুটার ছাড়া কাজ করানোর জন্য কাজ করে। আবার যদি অনেক সময় এরকম হয় যে আমি ফুটার দিচ্ছি, হিডার দিচ্ছি না, এরকম অপশন আছে কিন্তু পেজ বিল্ডারে, তখন এটা কাজ করে। আবার যখন হিডার দিব, ফুটার দিব না, তখন এটা কাজ করে। এখানে ক্লিক করলে আপনি দেখবেন এই জিনিসগুলো আসে, সব আছে। এখন এইখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো কোত্থেকে আসে? এই কোডগুলো জেনারেট হয় কোত্থেকে? এগুলো জেনারেট হয়েছে থিম থেকে। যখন যে থিমটা ইউজ করা হয় ওই থিমের ফাইলটাকে সে কী করে, কপি করে নেয়। কিন্তু আপনি যখনই ইনস্টল হয় তখনই এগুলো তৈরি হয়ে যায়। আর যখন আপনি পেজ বিল্ডার পেজ ইউজ করেন বা পেজ ক্রিয়েট করেন, আপনি যখন সেটিংসে যে হিডার দিবেন নাকি ফুটার দিবেন নাকি হিডার ফুটার বাদ দিবেন, তখন এগুলোকে সে চুজ করে। আর যদি আপনি দুটাই দেন তখন সম্ভবত এইটাকেই চুজ করে। কথা বুঝছেন? এটা এইভাবে কাজ করে। এই লেআউটগুলো কি করে, আপনার কমপ্লিট একটা পেজের স্ট্রাকচারটা ম্যানেজমেন্ট করে। আপনি কোন সিএসএস ফাইল বা কোন জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে ইউজ করবেন, আপনি হিডার ফুটার দিবেন কিনা, এগুলোকে সে ম্যানেজমেন্ট করে এই লেআউট থেকে। এবং দেখবেন পাসওয়ার্ড প্রোটেক্টেড যখন আপনারা লক করেন স্টোর, তখন কিন্তু এটা কাজ করে। এখন এখানে একটা বিষয়, যদি আপনার থিমটা পেইড না হয়ে থাকে, স্টোরটা যদি পেইড না হয়ে থাকে, যেখানে পাসওয়ার্ড লক থাকে, আপনি কিন্তু তখন এই পাসওয়ার্ডে রিডিরেক্ট করে, পাসওয়ার্ড জেনারেট করে বা পাসওয়ার্ডের এই পেজটাকে এটাকে মডিফাই করে আপনি যে অটোমেটিক্যালি মানে লাইভ হয়ে যাবে, এই প্রসেসটা করতে পারবেন না। যখন পেইড হয়, আপনার যখন স্টোরটা পেইড হয়ে যায় শপিফাই, তখনই কিন্তু এই পাসওয়ার্ড লেআউটটা অ্যাক্টিভ হয় বা এটা ইউজ করা হয়। এর আগে যেই ইন্টারফেসটা দেখতে পান সেটা কিন্তু আসলে রিজার্ভ থাকে শপিফাইয়ের আন্ডারে। মনে করেন আমরা যে কোনো স্টোর যখন আমরা রান করি, যেমন আমি এই যে এরকম করে রান করলাম, আচ্ছা এখানে তো রান হইলে হবে না, মনে করেন আমি এটা ইনকগনিটোতে রান করলাম, তো যখনই রান করে পাসওয়ার্ড প্রোটেক্টেড দেখাবে, স্বাভাবিক। তো এই যে পেজটা, এটা তো পাসওয়ার্ড পেজ, এটা তো লেআউট যেটা অলরেডি আমার এখানে আছে, তাই না? এটাই তো সেটা। তো আমি চাইলে কিন্তু এই পাসওয়ার্ডের অপশনটা অমিট করে, আমি যদি এখানে একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করি যে পাসওয়ার্ড অটোমেটিক্যালি ইনপুট হবে এবং রিডিরেক্ট করবে, এরকম করা যেত না? আমি কিন্তু এটা অলরেডি ট্রাই করছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনার শপিফাই স্টোরটা পেইড না হয়, মানে প্রাইজিং প্ল্যানে যদি না যান, তাহলে কিন্তু এইখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, মানে স্ক্রিনটা যেটা অ্যাকচুয়ালি তারা রিজার্ভ করে, এটা অ্যাকচুয়ালি এখান থেকে রান হয় না। এটা শপিফাইয়ের রিজার্ভ একটা ফাইল। এটা তখন অ্যাক্টিভ হবে যখন আপনি পে করবেন, আপনার স্টোরটা অ্যাক্টিভ হবে, পেইড হবে, কিন্তু আপনি চাচ্ছেন যে পাসওয়ার্ড প্রোটেক্টেড আপাতত থাক, কারণ আমি এখন ডেভেলপমেন্টে আসি, তখন এই ফাইলটা কাজ করে। আচ্ছা, এখন আমরা এই থিম ডট লিকুইড এটা বুঝলাম, লেআউট, এবং বাকিগুলো সবই কিন্তু লেআউট। লেআউটটা কি করে, আমার হিডার ফুটার, সিএসএস, এসইও, মেটা ট্যাগ, নর্মালি আমরা এসটিএমএল ইউজ করার সময় যে স্ট্রাকচারটা পাই ইনিশিয়ালি সেটা, এবং ভিতরে যে আমরা সেকশন অ্যাড করি, ভিতরে যে আমরা গ্রুপ, আমরা যখন থিম কাস্টমাইজ করি আমরা দেখব যে কিন্তু গ্রুপ থাকে, পেইড থিমে কিন্তু গ্রুপ বেশি থাকে। যদি আমি কাস্টমাইজেশনে যাই, খেয়াল করবেন এখানে কিন্তু গ্রুপ থাকে। গ্রুপ 4 ধরনের সম্ভবত হয়, একটা হচ্ছে হিডার, একটা হচ্ছে ফুটার, একটা হচ্ছে টেমপ্লেট, এটা তো অলরেডি 3টা আছে, আরও 2টা আছে। একটা হচ্ছে সম্ভবত ওইটার নাম হচ্ছে অ্যাসাইড আছে একটা, আর একটা আছে, ওইটার নামটা আমার মনে পড়তেছে না। এবং আপনারা দেখবেন পেইড থিমগুলোতে পপ আপ নামক একটা অপশন থাকে, এটা গ্রুপ থাকে। তো এই জিনিসগুলা রিজার্ভ থাকে, ওরা এটাকে কোয়েরি করতে পারে। এই ফাইলগুলোকে কোয়েরি করার সিস্টেমটা কি, মানে আমরা কিন্তু চাইলে এখানে কয়েকটা জিনিস কল করতে পারবো, সবগুলোকে কিন্তু কল করতে পারবো না। আবার যদি আপনি টেমপ্লেটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো সেকশনকে পাবেন যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এই সেকশনগুলো আবার আপনি ফুটার বা হিডারে কিন্তু ইউজ করতে পারবেন না, কারণ এটা হচ্ছে ওইভাবে লক করা থাকে।
বলা যায় যে তুমি হিটারে দেখাবা নাকি ফুটারে দেখাবা, এরকম কিন্তু লিকুইড লজিক থাকে। ওই লজিকের মাধ্যমে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন যখন আপনি কাস্টম সেকশন বানাবেন। আমরা এখানে যা যা কল করবো সেগুলো সবই কিন্তু সেকশন। এবার আসেন ভিতরে, এখানে আমরা টেমপ্লেট লেআউট বুঝলাম। টেমপ্লেট কী জিনিস? টেমপ্লেট আপনি এইখানটায় যা যা দেখবেন সবই টেমপ্লেট, এখানে যত কিছু দেখবেন সব টেমপ্লেট। মূলত হোম পেজ, প্রোডাক্ট পেজ, প্রোডাক্টের ভিতরে দেখবেন আপনারা কিন্তু এই টেমপ্লেটগুলো তৈরি করেন, যেমন জেম পেজ তৈরি করছি, পেজ ফ্লায়ার একটা আছে, আপনি চাইলে কিন্তু নিজেও তৈরি করতে পারেন। এইটা যখনই তৈরি হয় তখনই কিন্তু একটা ফাইল তৈরি হয়ে যায়। কোথায় তৈরি হয়ে যায়? এই টেমপ্লেটের ভিতরে। এখানে দেখবেন ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা হচ্ছে হোম পেজ, যেটা যেটা বাই ডিফল্ট ফ্রন্ট পেজ যেটা রান হয় সেটা। এই যে এখন যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটাই হচ্ছে সেই হোম পেজ বা ইন্ডেক্স জেসন। আগে কিন্তু জেসন ছিল না, আগে ছিল হচ্ছে লিকুইড, মানে ভার্সন 1-এ ছিল হচ্ছে লিকুইড, জেসন বলে কিছু ছিল না। জেসন ছিল কয়েকটা রিজার্ভ কিছু ফাইলে ছিল, এবং তখন যেটা হতো ডায়নামিক যে ফিচারগুলো সেটা আসলে অনেক চ্যালেঞ্জ হতো। আমি রিসেন্টলি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, আমার রেগুলার একটা ক্লায়েন্টের, ওনারা ইউজ করে হচ্ছে পুরনো ভার্সন, ওয়েবসাইটের নাম হচ্ছে ম্যাড মিক্সার, এই যেটা। তা আমি ড্যাশবোর্ডে যাব না, আমি জাস্ট ভিউটা দেখাই। ওরা হচ্ছে ওই কৃষি জমির প্রোডাক্টগুলো ইউজ করে, কৃষি প্রোডাক্ট, ভালো ভালো প্রোডাক্ট এবং ভালোই সেল হয় এদের। তো এই স্টোরটা কিন্তু ভার্সন 1-এ। তো আমাকে কিন্তু ক্লায়েন্ট বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট দিত, এমন কিছু রিকোয়ারমেন্ট দিত যেটার জন্য আমি বারবার পোক করতাম যে এটা ভার্সন 1-এ আছে, যেহেতু তুমি আমাকে পুরো পেজ ডেভেলপ করতে বলতেছো, তো এটা ভার্সন 1-এ না রেখে ভার্সন 2-তে রাখে, তাহলে আমার জন্য কষ্ট হয়, তোমার জন্য কষ্ট কম হবে এবং ক্লায়েন্ট খুশি হবে। ওর ক্লায়েন্ট কিন্তু খুশি হবে, ও তো নিজে একটা এজেন্সি চালায়। তো ও বলতেছে যে না, এইটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে নাই, এটাই করো। তার মানে আমার ভার্সন 1-এই করতে হয়েছে কাজগুলো, এবং সেকশনগুলোকে ম্যানুয়ালি কল করতে হইতো। সেকশন কিন্তু ডায়নামিক্যালি আমরা যেরকম এখানে কল করতাম, ভার্সন 1-এ কিন্তু এই সিস্টেমটা ছিল না। এই যে আমরা এখানে কল করতাম না, হ্যাঁ ছিল, এগুলো কল করতে পারতাম শুধুমাত্র হোম পেজে, কিন্তু প্রোডাক্ট পেজ বা কালেকশন পেজ বা অন্য কোনো পেজ যখন বানাইতাম তখন কিন্তু সেকশন কল করা যেত না। ওই ফিচার সেকশন, তারপর হচ্ছে রিকমেন্ডেড সেকশন, মানে প্রোডাক্ট সেকশন, এর বাইরে কিছু ছিল না। আর যদি আপনি কখনও কোনো শপিফাই অ্যাপস ইউজ করেন আর যদি পুশ করেন, আমরা এই যে এমবেডেড যে সিস্টেমটা সেটাও ছিল না, ওটা অটোমেটিক্যালি পুশ হতো এবং আপনি কন্ট্রোল করতে পারতেন না যে আপনি চেঞ্জ করবেন, এই করবেন, যে এটা অপশন ছিল না। বাট ভার্সন 2-তে কিন্তু এই ফিচারগুলো আসছে, এবং দেখবেন এর ভিতরেও কিন্তু কাস্টমাইজ করা যায় অনেক কিছু। অনেক অ্যাপস আছে যেটা মানে এক্সেস দেয় এর ভিতরে যে কাস্টমাইজ করে, যে অ্যারোটা কিন্তু ওই জন্যই দিছে। তো আমরা ওইটা থেকে বের হয়ে আসছি, ওই লুপ থেকে বের হয়ে আসছি। 2-1টা ক্লায়েন্ট পাবেন পুরনো যারা এগুলো ইউজ করে। তো আমাকে রিসেন্টলি ওই কাজটাই আবার দিছে, যেটা আমি বলছিলাম আগে। ওরা কি করছে, সব অলে যদি যাই, ওরা কি করছে, মিক্সড করছে। কেউ একজন কাজ করছে, এটা আমার পরে আরেকজন কাজ করছে। এই প্রোডাক্ট পেজটা বানাইছে, এটা কিন্তু তখন ভার্সন 1-এই ছিল, এবং এখানে কিন্তু দেখেন এই জিনিসটা দিচ্ছে। এটা কিন্তু কোনো অ্যাকর্ডিয়ন না, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন বাস, বাট এটা কোনো সেকশন না। এটা তারা কি করছে, পুরো কোডটা, মানে অ্যাকর্ডিয়নের পুরো কোড ইনক্লুডিং সিএসএস পুরোটাই মেটাফিল্ডের মধ্যে পুশ করছে। মানে এইচটিএমএল সিএসএস যা যা লাগে সবগুলা কপি করে মেটাফিল্ডের মধ্যে ঢুকাই দিছে। এখন মেটাফিল্ড থেকে ডিরেক্ট একটা ফাইলকে কল করছে, তা আবার ম্যানুয়ালি, বুঝছে, ম্যানুয়ালি কল করে রাখছে ঠিক ওই ইন্ডেক্স ফাইলের প্রোডাক্ট ডট লিকুইডের ভিতরে। তখন তো প্রোডাক্ট ডট লিকুইড ছিল, এখনও আমি এটাকে কী করছে, মডিফাই করছে, করে এটাকে জ্যাসনে কনভার্ট করে ফেলছি। এটাই রিকমেন্ড ছিল, এবং এটার জন্য কিন্তু ভালো চার্জ করছে আমি, মানে জাস্ট লিকুইড থেকে আমি এটাকে জ্যাসনে কনভার্ট করছি, কিছুই করি না কিন্তু তেমন, বাট কিন্তু আমি $200-300 কামাইছি এখান থেকে। এখন 200-300 আসলে এভারেজ বললাম, কারণ এটা আসলে এক্স্যাক্ট না, কারণ আওয়ারলি কাজ করতে হয়, এবং দেখা যায় 3-4 দিন ধরে কাজ চলে, মানে তাদের রিকমেন্ড অনুযায়ী, এবং ডিজাইনও চেঞ্জ করছি। এটাও কিন্তু তাই, এটা পুরোটাই একটা মেটাফিল্ডের মধ্যে ঢুকাই দিছে, এবং ওইখান থেকে জাস্ট এটা ফাইলটাকে কল করছে। এখন বলতেছে যেটা ডায়নামিক করতে হবে। ডায়নামিক মানে হচ্ছে সেকশন কল করব, সেকশনটাকে যেন এটাকে কল করতে পারি পুরোটা, মানে মেটাফিল্ড থেকে কল করতে পারি। এটা মানে কেউ দিতে চায়, কেউ দিতে চায় না, মানে ক্লায়েন্ট চাচ্ছে যে আমি দিব অথবা দিব না, এই জন্য। আবার এটাও কিন্তু স্ট্যাটিক ছিল, এটাও আমি আনছি। এরপরে আমি তাকে অফার দিলাম যে এই যে অ্যাকর্ডিয়নগুলো আছে, আমি আর একটু কামাই করার জন্য অফারটা দিছি, মানে ও যদি রাজি হইতো সাথে সাথে $200 কামাই করতাম। তা ও বলতেছে যে, আমি বললাম যে এগুলো তো সব ভিতরের মধ্যে দেয়া আছে,
কিন্তু এটাকে যে কোয়েরি করতেছি ভিতরে HTML CSS তো ঢুকানো, মানে এটা আমি কিছুই করতে পারবো না। এবং ফিউচারে যখন আমি এডিট করতে যাব কোনো মানে ক্লায়েন্ট, তখন সে জগা খিচুড়ি করে ফেলবে, ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে যখন সে কন্টেন্ট আপডেট করবে। বলে যে এটাকে আমি ডাইনামিক করব, বলে যে না, এই না বলার কারণে আমি আর আগাইনি। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি এটাকে ক্লোজ করে দিই। এখন আমরা এখানে ঢুকি আবার এই জায়গাটায়। আমি বলতেছিলাম যে কথাটা, সেটা হচ্ছে ট্যাম্পলেট। ট্যাম্পলেট হচ্ছে ওই পেজগুলো, ইন্ডিভিজুয়ালি পেজগুলো, যেই পেজগুলো এক একটা ট্যাম্পলেট কনভার্ট করে, মানে পেজ বানায় আর কি। তো ট্যাম্পলেট মনে করেন প্রোডাক্ট ট্যাম্পলেট আছে, মনে করেন এগুলো ভুলে যান, একটাই আছে, একটাতেই কিন্তু দেখবেন 45টা প্রোডাক্ট আছে। তার মানে ট্যাম্পলেট কি করে, আমার ডিজাইন বা সেকশনগুলোকে যে কল করছে এখানে, এই জিনিসটা তৈরি করে। কন্টেন্ট যেটা আছে, এই কন্টেন্টগুলো কিন্তু প্রোডাক্ট রিকমেন্ডেশন, মানে প্রোডাক্ট ইনফরমেশন যেটা আছে এই ট্যাম্পলেটে, এই প্রোডাক্টের ইনফরমেশনগুলো ডায়নামিক্যালি আসে। কোত্থেকে আসে? প্রোডাক্ট পেজ থেকে আসে, প্রোডাক্ট থেকে আসে। যতগুলো আমি প্রোডাক্ট অ্যাড করবো সবগুলো থেকে আসবে। কোনটা? অন্তত এটা। এবং রিলেটেড প্রোডাক্ট যেটা আছে সেটাও কিন্তু ডায়নামিক্যালি আসে। এটা তো আমরা বুঝতে পারি, এগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় প্রোডাক্ট বেস। আর এখানে যদি পেজে যান, পেজে যদি আমি ডিফল্ট পেজে যাই, এই ডিফল্ট পেজে আমরা যতগুলো সেকশন বানাবো, মানে যতগুলো সেকশন অ্যাড করবো বা যা দেখতে পাচ্ছেন এখানে, এখানে যদি কোনো কন্টেন্ট, ওই কোনো একটা পেজ বানালাম, কন্টেন্ট যদি অ্যাড করি সেটা কিন্তু এখানে দেখাবে। বাট আপনি যদি কোনো সেকশন অ্যাড করেন, সেটা কিন্তু সেকশনটা যদি অ্যাড করি, এই সেকশন কিন্তু পেজ থেকে আসে না, টেমপ্লেট থেকে যায়, তাই না? মানে আমি যদি কাস্টমাইজ করি, সেটা কিন্তু আসলে একটা টেমপ্লেট কাস্টমাইজ করছি, নট পেজ। দুইটা কিন্তু এক জিনিস না। পেজ কি করে, আমার মেনুতে অ্যাড করার জন্য একটা সেপারেট একটা পেজ বানায় দেয়। পেজে যে আমরা যে টাইটেল দিই এবং কন্টেন্ট দিই, সেটা এখানে দেখায় পেজের থ্রুতে। কিন্তু আপনি যখন সেকশন অ্যাড করবেন, সেটা অ্যাকচুয়ালি টেমপ্লেট থেকে কল হয়, মানে থিম থেকে কল হয় অ্যাকচুয়ালি। এই হচ্ছে বিষয়। তো আমরা টেমপ্লেটটা বুঝলাম, ব্যবহার তো বুঝবো, ব্যবহার যখন দেখবে এটা আরও বুঝবো। সেকশন কি করে এটা আপনারা জানেন, বুঝে গেছেন, এবং এটা আপনারা অনেক দিন ধরে ইউজ করতেছেন। এগুলো হচ্ছে প্রত্যেকটা সেকশন। মূলত আমার ডিজাইনে সেকশন হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা জায়গা। আমি যদি সেকশন বানাতে পারি, আমার টেমপ্লেট ম্যানুয়ালিও তৈরি করতে পারি, আবার চাইলে ডায়নামিক্যালি এখান থেকেও ক্রিয়েট করা যায়। যখনই আপনি টেমপ্লেট এখান থেকে ক্রিয়েট করবেন, সেই ফাইলটা কিন্তু তৈরি হয়ে যায় এখানে, তা আবার জ্যাসন ফরম্যাটে। ইভেন আপনি এখান থেকে বলতে পারেন যে আপনি, আগে বলা যেত, এখন বলা যায় না, মানে জ্যাসন বানাবেন নাকি লিকুইড, এটা বলা যাইতো। আচ্ছা, সম্ভবত এটা বলা যাইতো না, কারণ এখানেই বলা যায়। যেমন এখানেও কিন্তু আপনি চাইলে এই যে বলতে পারবেন যে আমি আসলে কাকে কল করব, এবং এখানে কিন্তু বলে দেয় যে জ্যাসন নাকি লিকুইড। তো মানুষ কিন্তু টেমপ্লেট কিন্তু লিকুইডে বানায় না, জ্যাসনেই বানায়, যাতে ডায়নামিক হয়, সুপার ডায়নামিকের আবার ভাগ আছে। মানে আপনি কিভাবে ডায়নামিকটা করছেন, কোয়েরি কিভাবে করছেন, এটার উপর ডিপেন্ড করে যে আপনি ডায়নামিকটা আসলে স্ট্যাটিক বেস নাকি সুপার ডায়নামিক হলো। আবার এখানে যদি ক্লিক করি সেকশনও, সেটাও কিন্তু আপনি চাইলে জ্যাসন অথবা লিকুইডে কনভার্ট করতে পারেন। জ্যাসন বলতে এখানে যেটা বোঝাচ্ছে গ্রুপ অফ সেকশন, মানে আপনি সেকশনের মধ্যে যখন জ্যাসন কল করবেন তখন গ্রুপ অফ সেকশন হয়। যেমন আপনি পেইড থিমগুলোতে দেখবেন হিডারকে কল করতেছেন, আবার হিডারের ভিতরে অনেকগুলো হিডারকে কল করা যায়, সেটা বোঝায় হচ্ছে জ্যাসন দিয়ে। তো ওইদিকে আমি যাচ্ছি না, ওটা যাওয়ার দরকার নাই, আমরা বেসিক জিনিসগুলো দেখি। আর বাকি জিনিসগুলো হচ্ছে সাপোর্টিভ। যেমন কনফিগে কিন্তু আপনি আমরা যে সেটিংসগুলো মেনটেন করি, এই যে সেটিংসটা, সেটা অ্যাকচুয়ালি কনফিগ থেকে আসে। এই যে এখানে যা করছি, মানে গ্লোবাল সেট আপ, যেটা পুরো থিমের সেট আপগুলো, যেমন লোগো অ্যাড করা, কালার অ্যাড করা, কালার স্কিম অ্যাড করা, পুরো থিমেই কিন্তু কালার স্কিম অ্যাড হয়ে যায় ওই জিনিসগুলো। তো এটা দুইটা ধাপ আছে। একটা হচ্ছে কিছু ডেটা আছে যেগুলো হচ্ছে ট্রান্সলেটরের ডেটাগুলো দেখছিলেন, কিন্তু আপনারা দেখেছিলেন যে আমরা যখন কন্টেন্ট দেই এবং আমরা যদি কোনো থিমের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি, সেই যে কন্টেন্টগুলো চেঞ্জ হয়, সেটা কিন্তু কিছু কন্টেন্ট আসে, সেটা ডায়নামিক্যালি আসে, এটা হচ্ছে এই ভিতর থেকে। এটা কিন্তু না, এই যে এখান থেকে আসে ডেটাগুলো থেকে ডায়নামিকই কন্টেন্টগুলো আসে। বাই ডিফল্ট কিছু ডিজাইন আসে এবং এই ডেটাগুলো ওখান থেকে আসে। আবার যেই ডেটাগুলো আমি সেটিং থেকে কাস্টমাইজ করি, সেটা হচ্ছে এখান থেকে কাস্টমাইজ করি। এই যে লোগো টোগো যা দেখতে পাচ্ছেন, খেয়াল করবে এখানে কিন্তু বলা হচ্ছে থিম ইনফো। এটা কিন্তু আপনি দেখবেন এখানে কোথাও না লেখা আছে থিম ইনফো, এই যে এখানে লেখা থাকবে, এখানে লেখা নাই যদিও, বাট এখানে দেখবেন লোগোর যে পার্টটা আছে, এই যে লোগো যে ট্রান্সলেট করছে টি দিয়ে, অর্থাৎ যদি সেটিংস ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেন ড্যাশবোর্ডে, তাহলে কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আর এখানে যে সেটিংস স্কিমা লোগো নেম বলছে, এটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে এখান থেকে, বুঝছেন? এই দুটো ফাইলের মধ্যে এই কাজটা করে। আর এখানে কিন্তু
এই যে থিম ইনফো, সরি আমি বলতে ভুল করছি, আমরা যেরকম থিমের দেখি না ডিটেল, আমি যদি কোনো স্টোরে যাই, এখানে যদি ভিউ পেজ সোর্সে যাই, আমরা কিন্তু থিমের ডিটেল দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো অ্যাকচুয়ালি কোত্থেকে আসে, থিমের নাম দেখবেন ক্রাফট দেওয়া আছে, মূলত এই ক্রাফট ওয়ার্ডটা আসতেছে কিন্তু এই যে এখান থেকে, এই যে এখান থেকে আসতেছে এই ক্রাফটটা। তারপর এখানে ভার্সন দেওয়া আছে 15.3, তারপর এখানে অথরের নাম দেওয়া আছে শপিফাই। এই যা যা দেখতে পাচ্ছেন এখানে, এগুলো সবই কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন, মানে এখানে ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন। এটা করলে যেটা হবে আপনার এখানেও চেঞ্জ হয়ে যাবে। আপনি অনেক ক্লায়েন্টের স্টোরে যখন যাবেন তখন কিন্তু আপনি এগুলো মডিফাইড পাবেন, বোঝা যায় না আসলে কোন থিম দিয়ে করছে, মূলত এই কারণেই। তো আমরা প্রথমত যাই হচ্ছে টেমপ্লেটে, লেআউটটা পরে দেখব। টেমপ্লেট মূলত আমাকে কি করে, একটা পেজকে রিকমেন্ড করে। এখানে অ্যাড নিউ টেমপ্লেট, আমি যদি এখানে টেমপ্লেট তৈরি করি, অ্যাড নিউ ক্লিক করলাম, টেমপ্লেট টাইপ বলতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি কার্ড পেজ বানাবো কিনা, তারপর ব্লগ পেজ বানাবো কিনা। তখন ব্লগ পেজ বানালে আমি যখনই কোনো ব্লগ পোস্টকে রান করব তখন ওই টেমপ্লেটটা আমাকে রিকমেন্ড করবে। তো আমি যদি ব্লগের কথা বলি, এখানে খেয়াল করবেন, আমি যদি এখানে ব্লগ সার্চ করি তাহলে কিন্তু ব্লগ জ্যাসন আসতেছে, এবং ব্লগের জন্য কয়েকটা সেকশন আসে, যেমন ফিচার্ড ব্লগ এবং মেইন ব্লগ। এই মেইন ব্লগটা কিন্তু blog.json-এর মধ্যেই রান হয়, এই যে মেইন ব্লগটা। আর ফিচার্ড ব্লগ হচ্ছে আমি যেরকম হোম পেজে অনেক সময় ব্লগ পোস্ট অ্যাড করি না, তারপর হচ্ছে যে কোনো পেজে আমি যখন ব্লগ পোস্ট অ্যাড করি, ওইটা হচ্ছে ফিচার্ড ব্লগের মাধ্যমে কোয়েরি হয়। আর মেইন ব্লগটা কিন্তু একদম ফিক্সড, এটা শুধুমাত্র ব্লগ জ্যাসনেই রান হবে। এই মেইন ব্লগটা কিন্তু কখনো ফিচার্ড ব্লগের মতো করে কোনো সেকশনে, কোনো পেজে, অন্য কোনো পেজে আপনি কল করতে পারবেন না। কেন পারবেন না? চাইলে কিন্তু পারা যায়, আপনি যদি লিকুইড বোঝেন আপনি নিজেই করতে পারবেন, যে না আমি মেইন ব্লগে যেই ডেটার স্ট্রাকচারটা দেখতেছি, এটা আমি চাচ্ছি যে অন্য কোনো পেজেও দেখাইতে, তখন আপনি পারবেন, কিন্তু আমি যদি দেখাই দিই বুঝতে পারবেন, এটা কোনো মানে খুব একটা বিগ ডিল না। তো এখন আমরা ব্লগ জ্যাসনে যদি যাই, এই ব্লগ জ্যাসনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এটা আসছে, তার মানে এটা একটা টেমপ্লেট তৈরি করা আছে। মজার জিনিস হচ্ছে আমরা চাইলে কিন্তু এখান থেকে টেমপ্লেট তৈরি করতে পারি। দেখেন তো ব্লগ আছে, এবং এখানে কিন্তু ডিফল্ট ব্লগে 2টা পোস্ট আছে, চাইলে কিন্তু আমরা টেমপ্লেট বানাইতে পারি। আমি যদি এখানে বলি নিউজ দিলাম, তো আমি কিন্তু ডিফল্ট ব্লগ যেটা আছে, যখনই কোনো টেমপ্লেট বানাবেন, আমি কিন্তু কাস্টমাইজেশন থেকে বানাচ্ছি, অনেক ওয়ে আছে, এখান থেকে বানানো যায়, আবার এখান থেকেও বানানো যায়। নিউজ বানালাম, তখন কিন্তু বাই ডিফল্ট সে একটা পূর্বের যে টেমপ্লেটটা বেসড অন আগেরটার স্ট্রাকচার সহ বানাবে। এটা কারণটা কি? কারণ হচ্ছে ব্লগ জ্যাসন যে ফাইলটা আছে মূলত এটাকে সে কপি করবে। এটার কারণ হচ্ছে এই যে জ্যাসনের যে স্ট্রাকচার সেটা কিন্তু সে কপি করবেই, এটা কপি করতেই হবে তাকে। কারণ জ্যাসন যদি আপনি ডুপ্লিকেট করেন তখন এই স্ট্রাকচার ছাড়া কখনো আপনি ডুপ্লিকেট করতে পারবেন না, ইরোর দেখাবে। এই ইরোরটা অ্যাভয়েড করার জন্য এটা কি করে, শপিফাই থেকে এটা রিকমেন্ড করে দেয় যে তোমাকে এটা বানাইতে গেলে আগেরটাকে কপি করতেই হবে। এই যে আমি কপি করলাম, তখন কিন্তু নিউজ টেমপ্লেটে চলে আসলো, ঠিক আছে, নিউজ টেমপ্লেট চলে আসে, এবং কোনো ব্লক কিন্তু অ্যাসাইন নাই। এবার আমরা যদি এখানে একটু রিলোড দেই, কারণ এটা রিলোড না দিলে বোঝা যাবে না, এখানে আমরা যদি ব্লগ সার্চ করি তখনই দেখবেন ব্লগ নিউজ আসছে। মূলত আমরা যখন মানে ডিফল্ট টেমপ্লেট যেটা শপিফাই প্রোভাইড করে সেটা হচ্ছে blog.json, এবং যখনই আমরা ব্লগের জন্য একটা নতুন টেমপ্লেট তৈরি করব তখন কিন্তু এইভাবে প্যারেন্ট হয়ে যায়, ব্লগটা তখন প্যারেন্ট হয়ে যায়, এবং তখন বলে blog.news.json। এখন আমরা পেজের ক্ষেত্রে যাই, পেজে কি করা যায়। আমরা যদি কোনো পেজ বানাই, সে পেজ বানাতে গেলে পেজকে কল করতে হবে, এবং এখানে দেখবেন জ্যাসন ফরম্যাটে আমরা এখানে পেজ বানাবো। তো আমি নতুন একটা পেজ বানাবো, নাম হচ্ছে ল্যান্ডিং পেজ, এটা বানাইলাম। তো আমি যখনই এখানে ডান করব তখন জ্যাসন ফরম্যাটে বেসড অন ডিফল্ট পেজ এইটা তৈরি হয়ে গেল, এবং অবশ্যই কিন্তু পেজ ডট আসবে। আচ্ছা, এবার আমি যদি এটাকে দেখি যে ওই পেজটা তৈরি হয়েছে কিনা, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন ল্যান্ডিং পেজ নামে একটা পেজ তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি এটা পেজ না, এটা হচ্ছে টেমপ্লেট। তো আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমরা এই টেমপ্লেটটা পাইলাম। তো টেমপ্লেটে যদি যাই আমরা কিন্তু বেসিক্যালি এই জিনিসটা পাই বাই ডিফল্ট। এবার আমি যদি এখানে পেজটাকে অফ করে দেই, সেভ করি, এইখানে দেখবেন মেইন পেজ নামক একটা ফাইল থাকে, এবার এখানে কিন্তু মেইন নামক একটা আইডি থাকে, এটা কিন্তু একটা আইডি। এবার এটা হচ্ছে টাইপটা মানে হচ্ছে এটা সেকশনের নাম,
এবং এখানে সেটিংস হচ্ছে আমরা যে ডিজাইন কাস্টমাইজ করি, ভিতরে আমরা যখন ক্লিক করার পরে কাস্টমাইজ করি, যেমন টাইপ দিলাম, বটম দিলাম, এই যে ডাটাগুলো যে আমরা আপ ডাউন করছি, এইটা এই ভ্যালুগুলো জমা হয় কোথায়? এই যে এখানে, এই যে দেখেন 36 বলতেছে। কেউ যদি কখনো এরকম লিখেও দেয় তবুও এটা কাজ করবে, সেভ করে কাজ করে। আমি মোস্ট অফ দ্য কেস দেখা যায় ক্লায়েন্টের যখন কাস্টমাইজ করি তখন এই ফাইলটাকে কপি করে থিমের মধ্যে বা কোনো একটা জায়গায় রেখে দিই, কারণ ক্লায়েন্ট কিন্তু আপডেট করতে পারে। ক্লায়েন্ট দেখা যায় মুভ করতে বলতেছে যে ল্যান্ডিং পেজে যেই কাস্টমাইজ করছো, জ্যাসন ফাইল যেটা কাস্টমাইজ করে, যেই যত কিছু দিছো, ডেটা অ্যাড করি না আমরা, অ্যাড সেকশন অ্যাড করে অনেকগুলো ছবি অ্যাড করলাম, কন্টেন্ট অ্যাড করলাম, মনে করেন অনেক লম্বা একটা ফাইল বানাই ফেললাম, তখন আমি কি করি, এইটা যদি আপনি কপি করে রেখে দেন, ফিউচারে যদি এটা কোনো একটা জ্যাসন ফাইলে পেস্ট করে দেন, অটোমেটিক্যালি সেম পেজটাই রান হয়ে যাবে। মানে কষ্ট কম, সেকশনও কল করতে হবে না, কোনো ডেটাও কল করতে হবে না, কিচ্ছু করতে হবে না। মোস্ট অফ দ্য কেস আমি এই কাজটা করি যদি কপি পেস্ট করতে হয়, এবং ক্লায়েন্টকে বুঝাই আমি অনেকক্ষণ ধরে কাজ করতেছি। ক্লায়েন্টকে তো এটা বুঝাইতে হবে যে আমি এত শর্টকাট করতেছি, এটা তো আমি বুঝাবো না। অনেক কিছু আছে যেটা হিডেন। আমি আমার পার্সোনাল লাইফে অনেক কাজ করি, অনেক কিছু করি যেগুলো আমি কখনও কারোর সাথে শেয়ার করতে পারি না, কারণ এটা করতে গেলে দেখা যেটা আসলে কেমন জানি। হ্যাঁ, আমি আপনাদের চেষ্টা করব ওই জিনিসগুলো প্রয়োজনে দেখানোর। আচ্ছা, এখন আমরা এটা বানাইলাম, এটা হচ্ছে ওই ফাইলটা। এখন কোশ্চিন আসতে পারে, আমরা যদি এই ফাইলটা রান করি, ফাইলটা যদি রান করতে চাই ওয়েবসাইটে, কিভাবে রান করব? আমাকে অবশ্যই কোনো একটা পেজ বানাইতে হবে। যদি আপনি পেজ না বানান তাহলে রান হবে কোথায় বলেন তো? শুধুমাত্র এখানেই থাকবে, আর কোথাও যাবে না, শুধুমাত্র এখানেই থাকবে। এখন কোশ্চিন হচ্ছে, ল্যান্ডিং পেজ আমরা রান করলাম ঠিকই, যদি টেমপ্লেট নাই থাকে ল্যান্ডিং পেজে, তাহলে অ্যাওয়ার্ডার্স কেন দেখাচ্ছে? প্রিভিউ একটা কিছু দেখায়, ওই যে দেখেন প্রিভিউ। যখন আমি পেজ বানাই বা প্রোডাক্ট যদি বানাই, আপনার খেয়াল করবেন প্রোডাক্ট টেমপ্লেট বানানো মাত্র বাই ডিফল্ট কিন্তু একটা প্রোডাক্ট দেখায়, ওই প্রোডাক্টটা অ্যাসাইন না করলেও। তো এইখান থেকে এটা চেঞ্জও করা যায়, আমরা কিন্তু এটা খেয়ালই করি না। এখানে অনেক কিছু আছে। তো যাই হোক, আমরা এখানে পেজ বানাবো একটা ল্যান্ডিং পেজের জন্য। এবার আমরা এটাকে সেভ করি, ভিজিবল করব, এবার এখান থেকে এই ল্যান্ডিং পেজটাকে ইয়েস করে দেব। তাহলে ল্যান্ডিং পেজ নামক কিছু একটা বের হবে, এটা তো আমরা বুঝতেছি। আচ্ছা, এখানে আমরা ওই কন্টেন্টগুলো অ্যাড করে দিই। কন্টেন্ট তো কপি হয়নি। দিলাম, দেওয়ার পরে আমি এটাকে সেভ করি। তাহলে এই অংশটুকু টাইটেল এবং ডেসক্রিপশন, এটা আসবে কোথায়? এখানটায়। তো এটা কখন আসবে? যখন আমরা এই যে এটাকে যে তৈরি করলাম, এটা কি বানাইছি কাস্টম ল্যান্ডিং পেজ বলছিলাম মনে হয়। যদি এটা ওইটাই হইতো তাহলে কিন্তু এখানে ওই ডেটাগুলো কোয়েরি হয়ে যেত। এটা হতে পারে, হ্যাঁ, এই যে দেখেন ডাটাগুলো আসছে। তো এই ডাটাগুলো যে আসলো সেটা আমরা এখন দেখছি। এটা কোত্থেকে আসে? এই পেজ থেকে আসে। পেজ কিন্তু একটা সেকশনের নাম, যদি আপনি রিমুভ করেন তাহলে আমরা ফাঁকা পাবো। এখন এইখানে আমরা এখন যেটা করব, কিছু করার আগে, সেকশন বানানোর আগে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা হিডার ফুটার দিব না, এই ট্যাম্পলেটটাতে হিডার ফুটার দিব না। এখন আমি যদি ট্যাম্পলেট থেকে হিডার ফুটার যদি অফ করতে চাই, মনে করেন আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে অফ করে দিলাম, এটাকে অফ করে দিলাম, এটাকে অফ করে দিলাম, দেখাবো না, তাহলে এটা কি ট্যাম্পলেট থেকে অফ হয়ে গেল নাকি পুরো ওয়েবসাইটে অফ হয়ে গেল? ট্যাম্পলেট যখন আপনি কাস্টমাইজ করবেন বা ট্যাম্পলেটে যখন আপনি এগুলোকে ইউজ করবেন, মনে রাখবেন ট্যাম্পলেটের লিমিট হচ্ছে শুধুমাত্র ট্যাম্পলেট গ্রুপটাতে। এইখানে আমি কিন্তু শুরুতে লেআউট নিয়ে কথা বলছিলাম, তার মানে সমস্ত পেজ যা যা বানাবেন সবগুলোই কিন্তু ওই লেআউটের আন্ডারে, সেটা হচ্ছে থিম ডট জ্যাসন, সরি থিম ডট লিকুইড, ওই থিম ডট লিকুইডের আন্ডারেই পড়ে। পেজ বিল্ডার ইউজ করলে সেটা অন্য কেস। তো যখন আপনি এটা বন্ধ করে দিবেন তখন কিন্তু থিম ডট লিকুইডে অটোমেটিক্যালি অফ হয়ে যায়,
এবং এটা যে কোনো পেজে অফ হয়ে যায়। হয়ে গেছে অফ, দেখেন অফ হয়ে আছে। তো এই জন্য আমরা কি করব, যদি এটাকে অফ করতে চান যে আমি স্পেসিফিক এই টেমপ্লেটে এটা অফ করব, হিডার ফুটার দেখাবো না, ক্লায়েন্ট কিন্তু এগুলো চায় আনার সময়, তখন আমাকে আলাদা লেআউট বানাতে হবে যেখানে হিডার ফুটার থাকবে না, এবং এই পেজের জন্য। এখন এটা বানানোর জন্য মূলত আমাদের এখন লেআউটে যাইতে হবে। এই লেআউটে ব্লকটা তুলে ফেলি। এখন আমি বলবো যে অ্যাড নিউ লেআউট, বলার পর এখান থেকে আমাকে চুজ করতে হবে আমি কাকে কপি করব। আমি থিম ডট লিকুইডকে কপি করব। এগুলো তো থাকে না সচরাচর, সো এগুলো নিয়ে ইউজ করার দরকার নাই, থাকে হচ্ছে পাসওয়ার্ড আর থিম। তো আমি এখানে, ক্লায়েন্ট অনেক সময় বলে যে আমার পাসওয়ার্ড পেজটা একটু কাস্টমাইজ করে দাও যাতে ডিজাইনটা সুন্দর হয়, তখন চাইলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। তো আমরা থিমে যাই, থিমটাকে নিলাম। এখানে আমরা বলবো যে এলপি বা ল্যান্ডিং পেজ বা যা খুশি বলেন, এখানে যা খুশি বলেন। আমি এখানে বলি যে নো, আমি সচরাচর এটা ইউজ করি, নো হিডার ফুটার। এরকম দিলাম, বা মিনিংফুল নাম দিবেন। গেল। এই যে ফাইলটা যে কল করলাম, এই ফাইলের নামটা যেটা আছে এটা আমার লাগবে। এখন এটা আমার পুরোটা লাগবে। কপি করলাম। কপি করার পরে আমরা যে ল্যান্ডিং পেজ বানাইছি, এইটা শুরুর দিকে এইখানটায় যেহেতু আমরা লেআউটটাকে কল করব, এটা এখানে বলতে হবে লেআউট। এগুলো কিন্তু আপনাকে রিকমেন্ড করবে না, কারণ এগুলো খুব একটা ইউজ হয় না। লেআউট, আচ্ছা বানান টানার ভুল হতে পারে আমার, কারণ আমি সচরাচর ইউজ করি না এটা। কমা, এই যে নামটা দিলাম না, থিম ডট সহ দিলাম, কারণ এটা পাসওয়ার্ডও হইতে পারে, ওকে বুঝাইতে হবে যে এটা আসলে কিসের, পাসওয়ার্ডে নাকি থিমের, এই জন্য পুরোটা লিখতে হবে। লেখার পর আমি এটাকে সেভ করি। তো এই যে আমরা লেআউটটা বানাইলাম এবং এখানে কল করলাম, এই মুহূর্তে আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে কে রান হবে, ওই লেআউটটা রান হবে। বাই দ্য ওয়ে, যখনই কিছু লিখবেন লেখার পর যদি সেভ হয়ে যায়, বুঝবেন যে আপনার কোড স্ট্রাকচার ঠিক আছে। কারণ আপনি যদি একটু 19-20 ভুল করেন, সে সেভ হবে না। এই জন্য কিন্তু লিকুইডে একটা সুবিধা হচ্ছে আপনার কোড ইরর নাই, কোড ইরর হওয়ার চান্স নাই। কিছু কিছু ক্ষেত্রে কোড ইরর সে ধরে না, কিন্তু আপনার নর্মালি আপনি যদি কোড স্ট্রাকচার ভুল করেন, অর্থাৎ জ্যাসন ফরম্যাটটা যদি ভুল করেন, তাহলে আপনাকে ধরে নেবে। জ্যাসন ফরম্যাট এরকম, মানে আপনার ডেটা কোয়েরিটা এরকম যে এটা এইভাবে দিতে হবে, তার ভিতরে যদি কিছু থাকে তখন আপনার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তার ভিতরে যদি কিছু থাকে আবার মানে ইন্ডেক্স মানে আইডিটা বলার পর আবার সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে যদি কিছু থাকে দেখেন সেটিংসের ভিতরে আরও আছে, তখন ওর ভিতরে আবার এটা, আবার যদি এর ভিতরে কিছু থাকে আপনি চাইলে আবার ওইটা মানে লিখে আবার যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট দেন তখন আবার এরকম মানে ভ্যালু আইডি দিতে হবে এরকম, মানে এটা স্ট্রাকচারই এরকম। আর এটা হচ্ছে অর্ডারিং, এটা জ্যাসন ওরা বিল্ড করছে, এটা ওরা কিন্তু আপনারা হয়তো নাম শুনেছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রুবি নাম শুনেছেন, এবং ওইটার উপর বেস করে কিন্তু এগুলো তৈরি করা, এই লিকুইড টেমপ্লেট ল্যাঙ্গুয়েজটা তৈরি করা। এবং এত লাইট, লিকুইডটা এত ইজি, মানে আপনি বেসিক জাভাস্ক্রিপ্ট জেনেই আপনি এটা করতে পারবেন, এত ইজি, পানির মতো সহজ। জামাল স্যারের কথা মনে পড়ল, পানির মতো সহজ, আধা ঘন্টায় শিখে ফেলবেন। আচ্ছা, এখন আমরা লেআউটে ঢুকলাম। কোশ্চেন হচ্ছে আসলে হয়েছে কি না কাজটা। তো আমি এটাকে রিলোড দিই একবার। এটা বোঝার দুইটা ওয়ে, একটা হচ্ছে আমরা লেআউটটাকে হিডার ফুটারটাকে আমরা এখন এখান থেকে অফ করে দিতে পারি না, আমি এখান থেকে অফ করে দিলাম। যদি এটা ওই লেআউটটা ধরে যেটা হচ্ছে নো হিডার, তাহলে আমরা যদি অন্য কোনো পেজে যাই তাহলে কি হিডার ফুটার আসবে না? হিডার ফুটার আসবে। দেখেন হিডার ফুটার আসছে, এই যে এটা অফ করে রাখা হয়েছে, মানে এটা অফ হয়ে আছে। এই যে এটা কিন্তু আবার দিলাম, এখন কিন্তু আমরা হোম পেজে আসি, কিন্তু আমরা যখন ওই পেজে যাব তখন আমরা বুঝতে পারবো যে আসলে ঠিক হয়েছে কিনা। এবার আমরা ল্যান্ডিং পেজে যাই আবার, দেখেন ল্যান্ডিং পেজে কিন্তু আবার হিডার ফুটার চলে আসছে। এখন আমি যদি আবার অফ করি তাহলে যে কোনো পেজে অফ হয়ে যাবে না? অফ করে দিছি। কাকে অফ করছি? হিডারকে। প্রিভিউ কিন্তু আমরা এটাতেই আসি। হোম পেজে আসলাম, হোম পেজে কিন্তু দেখেন এই যে এগুলো আসছে, কিন্তু হিডার কি আসছে? হিডার কিন্তু দেখেন রিমুভ হয়ে গেছে। তার মানে লেআউটে প্রবলেম হয়েছে না? লেআউটটাতে প্রবলেম হয়েছে, লেআউটটা তো কাজ করতেছে না, সরি হ্যাঁ লেআউটটা কাজ করতেছে না।
তার মানে এই যে নামকরণটা এটা সম্ভবত সে নিতে পারে নাই। এবার আসেন নিতে পারে না, আমরা এটা চেক করবো আর একটা ওয়েতে। এখানে বলছে যে কন্টেন্ট ফর হিটার, খেয়াল করছেন? আর নিচের দিকে যদি যান এগুলো কিন্তু সব ওই সিএসএস টিএসএস এগুলো অ্যাড করছে। এখানে দেখবেন ফুটার গ্রুপ, এটা হচ্ছে সেই সেকশনটা যেটা আমরা এই নিচের দিকে আমরা যে কল করতেছি না, ফুটার মূলত এটা। তো আমরা যদি এই লেআউট থেকে রিমুভ করে দেই, রিমুভ করার জন্য এটা হচ্ছে একটা ট্যাগ, এই যে এটা হচ্ছে ট্যাগ, এটাকে বলা হয় ট্যাগ। আর এটা হচ্ছে ফাইল নাম, আর এটা হচ্ছে আপনার বলা যায় অবজেক্ট সেকশনকে কল করতেছেন। তো আমরা এখন যেটা করব এটাকে কমেন্ট করব। আমরা কিন্তু HTML কমেন্ট করতে জানি, এইভাবে কমেন্ট করে। এই যে এটা হচ্ছে এন্ডিং, এটা হচ্ছে কমেন্ট HTML এর জন্য। আবার CSS-এ এটা হচ্ছে একটা কমেন্ট, CSS এটা কমেন্ট। আর জাভাস্ক্রিপ্টে এটাও, জাভাস্ক্রিপ্টে সম্ভবত চলে, আর এটাও চলে সিঙ্গেল লাইন। আমি জানি না আপনারা এগুলো জানেন কি না, বাট এগুলো হচ্ছে কমেন্ট। বাট লিকুইডে কমেন্টটা কেমন, আপনাকে বলতে হবে ট্যাগ, এটা হচ্ছে ট্যাগ, যেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট, কার্ভি ব্র্যাকেট, সরি কার্লি না কার্ভি ব্র্যাকেট, তারপর হচ্ছে %, এবং এখানে লিখতে হবে কমেন্ট, যেটা মানে লিখবেন সেটা লিখে দেন। এই দেখেন আপনাকে স্ট্রাকচার বলে দিচ্ছে। তারপরে যখনই ইন্টার দিবেন দেখেন এন্ড কমেন্ট, কমেন্ট এন্ড কমেন্ট হয়ে গেল। এইটা আমি কমেন্ট করব, মানে এটাকে হাইড করব, করে দিলাম। এইটাই আমার আবার ইউজ করতে হবে এই যে হিডার গ্রুপে। আর আমরা যত সেকশন কল করি, যে টেমপ্লেটের কথা বলা হচ্ছে সেটা মূলত এটা, এই যে মেইন কন্টেন্ট, এর ভিতরে কন্টেন্ট ফর লেআউট মূলত এই কি করে, সমস্ত সেকশন, যতগুলো সেকশন কল করি এই যে লেআউটটা, এটাই মূলত কল করে সে। তো আমরা কি করব, এই হিডার গ্রুপটাকে আবার কমেন্ট করব। তো আমি এখানে বলি আবার কমেন্ট, যদি সাজেস্ট করে তাহলে আপনি ইন্টার দেন, তাহলে আপনার ট্যাগটা এন্ডিংটাও চলে আসবে। অনেক সময় সাজেস্ট নাও করতে পারে, তো ম্যানুয়ালি লেখেন, ম্যানুয়ালি লেখাটার অভ্যেস করা দরকার। তাহলে আমরা কিন্তু হিডার ফুটারটা অফ করে দিলাম এখান থেকেই, এবং এটাকে আমরা ল্যান্ডিং পেজ যে টেমপ্লেটটা আছে সেটাকে কল করলাম লেআউট হিসেবে। সব ডান। কিন্তু দেখার বিষয় যে আসলে প্রবলেমটা কোথায় জানেন, প্রবলেমটা হচ্ছে আমার যদি এটা ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। আর আমি দেখতেছি এটা আসলে মানে কোড স্ট্রাকচারে ভুল না, এই জন্য কিন্তু আমার ইরোড ধরে না, কিন্তু আমি ফাইল নাম ভুল করলে তখন সমস্যা। তো আমি এটাকে রিলোড দিই একবার। এটা হচ্ছে আমার কিন্তু হোম পেজ, বাট আমি যদি পেজে যাই, ল্যান্ডিং পেজে যাই, আমার ল্যান্ডিং পেজ হচ্ছে এটা, দেখেন তো দেখায় কি না, গায়েব হয়ে গেছে। তার মানে সব ঠিক ছিল। তো মোটামুটি কিন্তু আমরা বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে যেটা আমরা ধারণা করছি সেটাই।